ভারতবর্ষের মানচিত্রের একেবারে পশ্চিম অংশে উত্তরে বিখ্যাত রান অফ কচ্ছ, দক্ষিণে বিশাল আয়তনের সৌরাষ্ট্র এবং পূর্বে উত্তর, মধ্য এবং দক্ষিণ গুজরাট নিয়ে তৈরি এই ভারতবর্ষের পঞ্চম বৃহৎ রাজ্য গুজরাট। আর এই মধ্য গুজরাটেরই একেবারে মধ্যমণি হিসাবে রয়েছে এই গুজরাট রাজ্যের রাজধানী শহর ভারতবর্ষের ম্যানচেস্টার, আহমেদাবাদ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটাতে, এই বাড়িটাতেই 1918 থেকে 1930 সাল অবধি বাস করতেন গান্ধীজি এবং তার স্ত্রী কস্তুরবা। একদিকে মহাত্মা গান্ধীর কর্মস্থল, উল্টো দিকে জমজমাটি খাওয়া দাওয়া, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য আর দারুণ সব ঘোরার জায়গা। এই সব কিছু কারণেই গুজরাট ঘুরতে আসা প্রত্যেক পর্যটকের কাছে খুব পছন্দের এই শহর। প্রত্যেকটা দেওয়ালের কাজ কিন্তু কি নিপুণ হাতে তৈরি এবং পাথর কেটে কেটে তৈরি হয়েছে প্রত্যেকটা ডিজাইন। যেমন শট দিলাম, এই যে পিছনে দেখছেন দারুণ সুন্দর কারুকার্য, আর্কিটেকচার, অটল ব্রিজ। গত পর্বে আপনারা দেখেছিলেন প্রায় কলকাতা থেকে 40 ঘন্টা লম্বা ট্রেন সফর করে এসে পৌঁছেছিলাম ভাদোদরা এবং দেখেছিলাম ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি। তবে আজ পালা ভারতবর্ষের এই ম্যানচেস্টার, আহমেদাবাদকে দারুণ সুন্দর করে উপস্থাপন করা আপনাদের সামনে। আশা রাখবো আমাদের এই লম্বা গুজরাট সফরের সঙ্গী হবেন আপনারাও। আর ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক করে পাশে থাকবেন চ্যানেলের। তাহলে চলুন শুরু করা যাক গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্ব ভাদোদরা থেকে। সুপ্রভাত ভাদোদরা, গুজরাটের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন হাওড়া থেকে প্রায় 40 ঘন্টা ট্রেন সফর করে আমরা এসে পৌঁছেছিলাম গুজরাটের এই ঐতিহ্যশালী শহর ভাদোদরায়। এবং গতকালই আমরা বিকালবেলা সন্ধ্যাবেলা গিয়েছিলাম ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু দেখতে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তবে আজ 21 তারিখ, 21শে নভেম্বর, আজ শুরু হচ্ছে আরেকটা নতুন দিন। তবে আজ ভাদোদরাকে সকাল সকাল বিদায় জানিয়ে আমরা রওনা দেবো আহমেদাবাদের উদ্দেশ্যে। আর এই গোটা গুজরাট ভ্রমণে আমার সঙ্গী অর্ক, দুজনে মিলে ঘুরবো আগামী কটা দিন গুজরাটের নানান প্রান্ত, তাই তো? একদম হালকা ঠান্ডা একটা ভাব, তার সঙ্গে একটা হিমেল হাওয়া, সব মিলিয়ে আজকে সকালটা বেশ সুন্দর। এখানে না, যেহেতু পশ্চিম অংশ ভারতের, এখানে দিন শুরু হয় একটু দেরিতে, দোকানপত্র খোলে একটু দেরিতে, আর সানসেট হয় একটু দেরিতে। ফলত সকালের দিকে দোকানপত্র খুব বেশি খোলে না, একটু বেলার দিকে খুলতে শুরু করে। তবে এখন আমরা বেরিয়েছি ভাদোদরা শহরে আমাদের হোটেলের আশপাশটা ঘুরে দেখতে। দেখলাম এইদিকে দোকানপত্র বেশ একটু দেরিতেই খুলে। তবে শীতের সকালে সবার আগে দরকার গরম গরম এক কাপ চায়ের, তা আবার যদি পেয়ে যায় মাটির ভারে, তাহলে তার কথাই নেই। চা খেয়ে সোজা চলে এলাম হোটেলে আমাদের জন্য রেডি ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। সেই খেয়ে হোটেল চেক আউট করে আমরা রওনা দিলাম ভারতবর্ষের ম্যানচেস্টার, আহমেদাবাদের উদ্দেশ্যে। কিলোমিটার 110 মতন পথ, পুরো পথটাই দুর্দান্ত। ভাদোদরা থেকে এই আহমেদাবাদ পৌঁছাতে আপনাদের সময় লাগবে ঘন্টা 2 মতন। আর বেলা গড়াতেই আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের ম্যানচেস্টার, আহমেদাবাদে। ভাদোদরা থেকে ঘন্টা 2 পথ পার করে এখন আমরা এসে পৌঁছলাম ঠিক বেলা 11টায় আহমেদ শাহর নগরে। এই শহর তৈরি করেছিলেন আহমেদ শাহ, সেই জন্য এই শহরের নাম হয়ে যায় আহমেদাবাদ। তো এই আজকে গোটা দিনটা আমরা ঘুরে দেখবো আহমেদাবাদের নানান সুন্দর সব জায়গা। প্রথমে আমাদের গন্তব্য সবরমতী আশ্রম। ইতিহাস ঘাটলে বোঝা যায় ভারতের স্বাধীনতার ইতিহাসে কতটা প্রভাব ফেলেছিল এই শহর। ঠিক ততটাই আজও এই আধুনিক ভারতে প্রভাবশালী এই গুজরাটের শহর। সারাদিন তো ঘুরে দেখবই নানান সুন্দর সব জায়গা, তবে এখন যাচ্ছি এই আহমেদাবাদ শহরের নয়নমণি দেখতে। শহরের একেবারে মধ্যমণি হিসাবে রয়েছে এই শহরের সব থেকে বড় লেক, প্রায় 76 একর জায়গা জুড়ে অবস্থানকারী এই কাঁকারিয়া লেক। সাবরমতী আশ্রম দেখার আগে আমরা যেখানে পৌঁছালাম সেটা খুব স্পেশাল একটা জায়গা। স্পেশাল কাদের জন্য? যারা আমার মতন তারক মেহতা ফ্যান তাদের জন্য। কারা কারা তারক মেহতা দেখতেন আগে হাত তুলুন, তারপর আমি যে জায়গাটার নাম বলছি সেই জায়গাটা চিনতে পারেন কিনা সেটা বলুন। এই জায়গাটার নাম হচ্ছে কাঁকারিয়া তালাব। গানটা মনে পড়ছে সেই যখন সুন্দরকে দেখাতো আহমেদাবাদে যে খানা পিনা মাস্কার জানা, তো সেই কাঁকারিয়া তালাব আমরা এখন যাবো আপনাদেরকে নিয়ে। এখানে টিকিট রয়েছে, বড়দের জন্য 10 টাকা করে রয়েছে আর বাচ্চাদের জন্য 5 টাকা করে। অর্ক যেমন 5 টাকা টিকিট কেটেছি আমরা, 5 টাকা টিকিট। তর্ক তোমার আর টাইমিংও রয়েছে একটা। সালটা তখন 1451, ভারতে রাজ করছে মুঘলরা।
আহমেদাবাদের বৃহত্তম হ্রদ এই কাকারিয়া হ্রদ নির্মাণ করেছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবক, যা মূলত হাউজ ই কুতুব নামে পরিচিত ছিল, যা রাজার স্নানের স্থান হিসাবে কাজ করত। পরবর্তীতে এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়, যেখানে মাঝে রয়েছে একটি দ্বীপ যার নাম নাগিনা ওয়াদি। পাশাপাশি রয়েছে নানান বিনোদন পার্ক, একটি ছোট্ট চিড়িয়াখানা এবং বার্ষিক কাকারিয়া কার্নিভালও এখানে হয়। আহমেদাবাদের মতন এত বড় শহরের মাঝখানে অবস্থান করছে একেবারে শহরের নয়নমণি এই কাকারিয়া তালাব। কি বিশালের আয়তন, চারিদিকে মেগা সিটি, তার মাঝখানে এক বিশাল জায়গা। ঠিক আমাদের খানিকটা যেমন এই ছোট ভার্সন হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, খানিকটা তার বড় ভার্সন, এবং লেকের মাঝখানে একটা জায়গা দেখতে পাচ্ছি, ওখানে পার্কের মতন করা রয়েছে এবং চারিদিকে পুরো রাউন্ড শেপে এই পুরো লেকটা আমি আপনাদের পাখির চোখে দেখালাম। এবং এখানে বিকালের ভাগে টয় ট্রেন চলে, বিভিন্ন রকম বাচ্চাদের দোলনা রয়েছে, মানে আয়োজন ভরপুর, প্রচুর খাবার দোকান, সমস্ত কিছু রয়েছে, দারুণ। উদয়পুরে আমরা একটা লেক গিয়েছিলাম, সেই লেকটা ওখানে এরকম মনে আছে, সে আমরা যেটা বোটিং করেছিলাম উদয়পুরে, একদম লেকের মাঝখানে একটা জায়গা ছিল যেখানে ওয়েডিং হয়, খানিকটা সেই রকম বিশাল আয়োজন, সুন্দর। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটান, তারপর এখান থেকে বেরিয়ে যান সোজা সবরমতী নদীর পাড়ে। কাকিমা, আপনার কি প্রথমবার গুজরাট? কেমন লাগছে দেখে আহমেদাবাদ শহর? এই তো সবে এসেছি, ভালো লাগছে। রয়েছে আরেক কাকিমা, এদিকে আরেক কাকু রয়েছে, কাকুর কাছে আমি যাবো। কেমন লাগছে আপনাদের ঘুরতে? খুব সুন্দর লাগছে ভাই, আমরা এখানে এসেছি অনেক আশা নিয়ে, দ্বারকায় যাব। একদম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো গুজরাটে, ঘুরে দেখবো। আজকে আমরা কাঙ্কারাল লেকেতে এসেছি, খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি এটা কিন্তু খুব তারিফযোগ্য। গুজরাটের ট্যুরিজমে দেখছি যে জায়গাগুলো আমরা যাচ্ছি, প্রত্যেকটা জায়গা ট্যুরিজমের জন্য আরও বেশি করে তারা প্রাধান্য দেয়, ট্যুরিস্ট মানে এই ট্যুরিজম সেক্টরটাকে ওয়েল মেনটেন, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, আরও কীভাবে গ্রো করা যায়, আরও বাইরের ট্যুরিস্ট কীভাবে আনা যায়, সেই দিকটা কিন্তু এরা নজর রাখে খুব। এখানে একটা বড় মানে একটা জায়গা রয়েছে, আর এখানে মাছ রয়েছে, साइज देखो माछगुलो। आप वीडियो चालू करना। क्या 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 दिखाएंगे? अच्छा आप खाना देंगे? देखो 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 देखो। हाँ, क्या नाम है आपका? बिहान। बिहान। तो आपका? धैर्य। धैर्य। तो आपका धैर्य तो बहुत होगा फिर? नहीं है नहीं है नहीं है? तो आप लोग कहाँ रहते हो अहमदाबाद में? हम साउथ भोपाल। साउथ भोपाल। हम भोपाल। अच्छा अच्छा बढ़िया। देखो हाई बोल दीजिए सबको। ওরা এখানে দেখলাম বাচ্চারা খুব এক্সাইটেড, মানে যেই দিকে হাতে গোপ্রো বা ক্যামেরা বুঝে গেছে ওরা ইউটিউবে ভিডিও বানায়, ওরা এখন খুব আনন্দ নিয়ে মনে মনে যাচ্ছে আর কি। আমরা এবার গোটা গুজরাট ভ্রমণ করছি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ট্রাভেল কোম্পানির সাথে। তাদের সাথে যোগাযোগের বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ভালো লাগলে অবশ্যই চেক আউট করতে পারেন। যাক, এরপর আমরা চললাম এই আহমেদাবাদের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ঐতিহ্যশালী জায়গা দেখতে। তবে জানেন কি এই শহরের নাম আহমেদাবাদের আগে কি ছিল? কর্ণাবতী। 1411 সালে সুলতান আহমেদ শাহর নাম অনুসারে এই শহরের নাম হয় আহমেদাবাদ। আর এখন আমরা পেরোচ্ছি আহমেদাবাদের সেই সবরমতী নদীর রিভার ফ্রন্ট। এই সবরমতী নদীর দুপাশেই আহমেদাবাদ শহরের বিস্তৃতি। বাম দিকে যে রেস্তোরাঁটা দেখছেন এটা আহমেদাবাদের আরেকটা নয়নমণি। মানে আহমেদাবাদ বললেই প্রথমে যে চিত্রটা মাথায় আসে তার প্রতিফলন এই রেস্তোরাঁ। এটা রিভল পাতাং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের উপরটা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেমন আমাদের বিশ্ব বাংলা গেটের উপরে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক তেমনই। তবে একটা দারুণ বিষয়, এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু ঘোরে, মানে রোটেট হয়, মানে আপনি একটা জায়গায় বসে গোটা শহরকে, আহমেদাবাদ শহরকে যদি দেখতে চান পাখির চোখে, এই রেস্টুরেন্টটা আপনার চয়েস হতে পারে। দারুণ, বাট অনেক কস্টলি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সত্যাগ্রহ আন্দোলনের গুরুত্ব কতটা ছিল তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে অনেক। তবে একজন সত্যাগ্রহ আন্দোলনকারী কতটা সহজ সরলভাবে বাস করতে পারেন তার নিদর্শন আপনি পাবেন এই সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রমে এলেই। সবরমতী নদীর একদম পশ্চিম পাড়েই 1917 সালে গড়ে ওঠে এই গান্ধী আশ্রম। আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি সবরমতী নদীর একেবারে পাড়ে। 1915 সাল দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর মহাত্মা গান্ধীজির সহযোগী আইনজীবী জীবনলাল দেশাই 1915 সালে নির্মাণ করেছিলেন এই সত্যাগ্রহ আশ্রম বা সবরমতী আশ্রম। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই আশ্রম যে স্থানে অবস্থান করছে, প্রথমে কিন্তু 1915 সালে আশ্রমের স্থান সেখানে ছিল না। এখান থেকে খানিক 20 থেকে 24 কিলোমিটার দূরে জীবনলাল দেশাইয়ের যে বাড়ি, সেই বাড়িতেই তো প্রথম তৈরি হয় এই আশ্রম। 1917 সালে গান্ধীজি স্থানান্তরিত করেন এই আশ্রমকে ঠিক সবরমতী নদীর একেবারে পশ্চিম পাড়ে। আজকে সেখানেই গড়ে উঠেছে এই বিশাল আশ্রম।
বিশাল এক এলাকা জুড়ে চারিদিকে সবুজের মাঝে এই সুন্দর গান্ধী আশ্রম, যেখানে দেখার রয়েছে অনেক কিছু। রয়েছে হৃদয়কুঞ্জ, বিনোবা কুটির, আরো নানান কিছু। তবে এখন আমরা দেখছি গান্ধীজি এবং তার স্ত্রীর নিজস্ব বাড়ি। এখানেই দীর্ঘদিন কস্তুরবার সাথে গান্ধীজি কাটিয়েছিলেন সবরমতী নদীর পাড়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটাতে, এই বাড়িটাতেই 1918 থেকে 1930 সাল অবধি বাস করতেন গান্ধীজি এবং তার স্ত্রী কস্তুরবা। এবং এখানেই এই বাড়িটার নাম হচ্ছে হৃদয়কুঞ্জ। এই দেখুন এখানে লেখাও রয়েছে, এখান থেকেই প্রথম 1930 সালে তিনি ডাক দেন ডান্ডি অভিযানের। এবং এর ঠিক পাশেই একটা রুম রয়েছে, ঘর রয়েছে, যেখানে রাখা রয়েছে গান্ধীজি যে চরকা দিয়ে সুতো কাটতেন সেই চরকা আজও। এবং এখানে গান্ধীজির হাতের ছাপও রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দাদা এখন ভিডিও তুলছে, ঠিক এই যে সেই চরকা। এই বাড়িতে ঢুকলে আপনি এক লহমায় ফিরে যাবেন আজ থেকে প্রায় 100 বছর আগে। ঠিক সেই সময় যখন ভারতের স্বাধীনতার সংগ্রাম তুঙ্গে, একদিকে নেতাজির সেই আন্দোলন, উল্টো দিকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন। এক এক করে আমরা প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখছি। এই বাড়িটাতে তো 1918 থেকে 1930 সাল অব্দি গান্ধীজি এবং তার স্ত্রী থাকতেন। তার পাশাপাশি ওনাদের যেমন রুম রয়েছে, তেমন এই যে রুমটা দাঁড়িয়ে রয়েছে আমরা, এটা হচ্ছে গেস্ট রুম। এখানে বিভিন্ন মাননীয় সম্মানীয় ব্যক্তিরা, গেস্ট যারা আসতেন, তারা এই রুমে থাকতেন। এই বাড়িটার মধ্যে ঢুকলে না, যখন আপনি প্রবেশ করবেন, তখনকার দিনের যে একটা ছোঁয়া, সেই ছোঁয়াটা আপনি পাবেন। মানে কতটা সহজ সরলভাবে একজন এত বড় আন্দোলনকারী থাকতে পারেন, যেখানে এত বড় আন্দোলনের একটা সূচনা হয়েছিল ডান্ডি অভিযানের। সেই জায়গাগুলো এখনও দেখুন কি সুন্দর, এখান থেকে বাইরের অংশটা দেখা যাচ্ছে। বাইরে সবরমতী নদী, এইদিকে পুরো প্রাঙ্গণ, চারিদিকটা একেবারে গাছগাছালিতে ভর্তি, সবুজে ভর্তি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। চারিদিকে মাটির বাড়ির একটা ছোঁয়া। প্রচুর গেস্ট রয়েছেন আজকে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গা থেকে, আমরাও রয়েছি। বেশ সুন্দর লাগছে জায়গাটা ঘুরে দেখতে। আর এই যে ঘরটি দেখছেন, এর নাম নন্দিনী গেস্ট হাউস। তখনকার দিনে রাজেন্দ্র প্রসাদ, হেনরি পলকের মতন বড় বড় নেতারা এবং বিশিষ্ট মানুষেরা যখন এখানে আসতেন, তারা এখানেই থাকতেন। গান্ধীজির 1917 সালে এই জায়গায় স্থানান্তরিত করার পিছনে মূল উদ্দেশ্য ছিল বেশ কয়েকটা। জাতি যাতে আরও উন্নত হয় সেই জন্য এখানে স্কুল নির্মাণ করেছিলেন, শিক্ষা যাতে বাড়ে, আচ্ছা কৃষিকাজ, পশুপালন, এমনকি বিদেশি বস্ত্রের যে পণ্য তার বিরুদ্ধে যে তিনি ডাক দিয়েছিলেন, সেই জন্য এখানে তিনি নিজে হাতে চরকা কেটে সুতো তৈরি করতেন এবং দেশীয় পণ্য তৈরি করতেন। সেই সময় ভারত ছাড়ো আন্দোলনের ডাক, ডান্ডি অভিযানের ডাক, লবণ সত্যাগ্রহ, সমস্ত কিছু এইখান থেকেই কিন্তু হয়েছিল। এবং আরেকটা কথা বলি, এই জায়গাটা কিন্তু আগে ছিল শ্মশান ভূমি। গান্ধীজি মনে করতেন একজন সত্যাগ্রহ আন্দোলনকারীর জীবনের পরিণতি, শেষ পরিণতি হতে পারে এক কারাগার, দ্বিতীয় চিতা। তো সেই অনুসারেই এই শ্মশান ভূমির ওপরে তিনি বিশাল জায়গা জুড়ে নির্মাণ করেছিলেন এই সত্যাগ্রহ আশ্রম বা সবরমতী আশ্রম। তবে এই গোটা আশ্রমে আরও একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই বিনোবা ভাবে কুটির। কেন জানেন? বিনোবা ভাবে ছিলেন গান্ধীজির স্ত্রী, বন্ধু, এবং তিনি কিন্তু এই যে গোটা কর্মকাণ্ড তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন। এবং এই বিনোবা ভাবেকে মীরা নাম কেন দেওয়া হয়েছিল জানেন? যেমন মীরাবাই শ্রীকৃষ্ণের প্রেমে সমস্ত কিছু, তার জীবন সংসার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। এই বিনোবা ভাবেও কিন্তু এই সত্যাগ্রহের পিছনে তার জীবন, সুখ, সংসার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। সেই জন্য এই কুটিরকে বিনোবা কুটির অথবা মীরা কুটির দুটোই বলা হয়। এবং এর ঠিক পিছনেই আপনাদের দেখালাম, সেটা হচ্ছে যেখানে গান্ধীজি এবং তার স্ত্রী থাকতেন, সেই কুটির। এই আশ্রমে এখনও রয়েছে খাদি শপ, এমনকি সুন্দর একটা লাইব্রেরি, রয়েছে মিউজিয়াম। সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা এই গান্ধী আশ্রমে আমাদের। গান্ধী আশ্রম দেখে এখন আমরা চললাম আহমেদাবাদে আমাদের হোটেলে। না, তবে এখন কিন্তু রুমে যাব না, এখন আমরা আমাদের হোটেলেই সারবো দুপুরের লাঞ্চটা। ওরে বাবা, আজকে লাঞ্চে তো আয়োজন একেবারে দারুণ। ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে আবার রয়েছে সর্ষে পমফ্রেটও। দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ হতেই একেবারেই আর সময় নষ্ট করা যাবে না, তার কারণ এখনো অনেকগুলো জায়গা দেখা বাকি। লাঞ্চ মিটতেই আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গা দেখতে। তবে এই জায়গা যেতে হলে আমাদের আসতে হলো শহরের একটু বাইরে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আহমেদাবাদ শহর থেকে প্রায় কিলোমিটার 19-20 মতন আমরা শহরতলিতে এসে পৌঁছালাম। এখানে আসার কারণ কিন্তু একটা বিশেষ রয়েছে, কারণ এখানে রয়েছে একটা দারুণ জিনিস, আদলাজ স্টেপ। পুরানো দিনে এরকম বিভিন্ন শহরে, জয়পুর, রাজস্থানের বিভিন্ন শহরে, গুজরাট, এইসব শহরে না পুরোনো দিনে জল স্টোর রাখার জন্য একটা দারুণ ব্যবস্থা করা হতো।
সেটা এখানেও রয়েছে। কুয়ো, কিন্তু অন্য রকমের কুয়ো, এখনকার আমরা যে সাধারণত কুয়ো দেখি সেরকম নয়, অন্য রকমের। এখানে বিভিন্ন জায়গায় ফল বিক্রি হচ্ছে, সেই পেয়ারা কিন্তু আমাদের এখানকার মতো পেয়ারা নয়, এখানকার আমরুদ পেয়ারা যেটা লাল রঙের, খেয়েছিলাম শ্রীনগরে। এই আদলা স্টিপ ওয়েল গুজরাটের আদলাজে অবস্থিত একটি অত্যাশ্চর্য 5 তলা ইন্দো ইসলামিক স্থাপত্যের বিস্ময়, যা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে জনসাধারণের জলের উৎস এবং শীতল বিশ্রামস্থল হিসাবে নির্মিত হয়েছিল। হিন্দু ইসলামিক শৈলীর মিশ্রণে এর জটিল খোদাইয়ের জন্যই উল্লেখযোগ্য, যা রানী রুদাবাইয়ের স্বামীর মৃত্যুর পর তাকে উৎসর্গ করা হয়েছিল, এবং এই জটিল নকশা এবং আধ্যাত্মিক তাৎপর্য এটি প্রদর্শন করে। আমরা এখন রয়েছি আদলা স্টেপে। গুজরাট, মহারাষ্ট্র বা স্পেশালি রাজস্থান এইসব দিকে কি হয়, এইগুলো সব অনেক বছর, প্রায় 500-700 বছর পুরোনো এক একটা কুয়ো। এটা এক ধরনের কুয়ো। তখনকার দিনে এত জলের সুন্দর সিস্টেম ছিল না, তখন বৃষ্টির পর এই অঞ্চলতে এমনি খরা ছিল, বৃষ্টির পর যে জলটা হতো এরা স্টোর করে রাখতো কুয়ো হিসাবে। তো সেরকমই একটা কুয়ো এইটা। দিনে যে আমরা ছবিগুলো দেখি রাজস্থান, গুজরাটে এক একটা মহিলা মাথায় 20-25টা করে কলসি হাঁড়ি নিয়ে জল আনতে আসছে। তো এইরকমই, এগুলো সব তো গ্রাম অঞ্চল, এসব জায়গায় এইটাই ছিল জলের প্রধান উৎস বর্ষার পর, গরমকালে। তো সেরকমই একটা কুয়ো হচ্ছে এইটা। খানিক দারুণ সুন্দর আর্কিটেকচার, মানে আপনার খানিক মনেই হবে না যে আপনি কোনো কুয়ো দেখতে এসেছেন, মনে হতে পারে আপনি কোনো প্রাচীন মন্দির দেখতে এসেছেন। প্রত্যেকটা দেওয়ালের কাজ দেখুন কি নিপুণ হাতে তৈরি, এবং পাথর কেটে কেটে তৈরি হয়েছে প্রত্যেকটা ডিজাইন। এগুলো ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। এখান দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে এক ধাপ নিচে নামলাম আর কি। এক ধাপ নিচে নেমে সামনের দিকটা দেখুন কি অপূর্ব। এই দিকটা আসুন, আপনাদের দেখাই। রাজস্থানে আমরা যে আর্কিটেকচার দেখি, মানে এই অঞ্চলেও কিন্তু সেই আর্কিটেকচার একই রকম। এবং পুরো মনে হচ্ছে না কোনো রাজমহল, সেই মহলের মধ্যে দিয়ে একটার পর একটা প্রান্ত দেখা যাচ্ছে। আমরা একদম নিচে নামবো, নিচের অংশে কুয়ো রয়েছে, দারুণ। আদলা স্টেপ আহমেদাবাদ এলে দেখার মতন একটা জায়গা। এখন ডিসেম্বর মাস পড়েনি, নভেম্বর মাসের মিডিল। এখনও কিন্তু বেশ খানিকটা দিনের বেলা এখানে গরম রয়েছে। সকালবেলাও যে বিশাল ঠান্ডা এমনটা কিন্তু নয়, হালকা ঠান্ডা। ভুজের সাইডটা, রান অফ কাচ, ভুজ, ওই সাইডটা একটু বেশি ঠান্ডা থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করবেন যে গুজরাট ঘুরতে আসার আসল মানে আদর্শ সময় কোনটা। জানুয়ারি, ফেব্রুয়ারি টিল মার্চ, এই 3টে মাস কিন্তু একেবারে পারফেক্ট সময়, আইডিয়াল সময়। জানুয়ারিতে এলে আপনি মকর সংক্রান্তি, এখানকার যে উত্তরায়ণ ঘুড়ি ফেস্টিভ্যাল, সেটাও দেখতে পাবেন। তবে ডিসেম্বরেও আসতে পারে, নভেম্বর ডিসেম্বরেও খুব একটা খারাপ সময় নয়। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু খুব ভালো ঠান্ডায় ঘুরতে পারবেন আপনারা। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকাল নামছে আহমেদাবাদ শহরে, আর আমাদের এবারের গন্তব্য গুজরাটের বিখ্যাত অক্ষরধাম টেম্পল। আমরা এখন এসে পৌঁছালাম গুজরাটের আহমেদাবাদের অক্ষরধাম মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা কোনো কিছুই এলাও না। আমাদের বাইরে জমা রেখে যেতে হবে, বা আমি গাড়িতেও রেখে যেতে পারি। এখানে সমস্ত কিছু মানে লিখে দেওয়া রয়েছে, দেখুন কী কী নিয়ে যেতে পারবেন না। জল, ব্যাগ, বন্দুক ছেড়ে দিন, ড্রোন তো অ্যালাউই না, স্মার্ট ওয়াচও অ্যালাউ না, ক্যামেরাও অ্যালাউ না, কোনো কিছু ভেতরে আপনি নিয়ে যেতে পারবেন না। এবং মন্দিরটা 2004 সালে মোস্ট প্রবাবলি জঙ্গি হামলা হয়েছিল, তারপর থেকে এরকম সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারপরের কথা হচ্ছে যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা খুব সুন্দর হয়, কিন্তু সেটা অনেক সন্ধ্যেবেলায় হয়। সেটা আমরা দেখবো না, আমরা শুধু এখন এইগুলো রাখবো, রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরটা কিন্তু এমনভাবে তৈরি করেছে বাইরের এই গার্ডওয়ালগুলো, যাতে বাইরে থেকে কিছু মন্দিরে দেখা না যায়। দর্শন করে বাইরে বেরোলাম অক্ষরধামে। আর এখানে টাইমিংটা একবার দেখিয়ে দেওয়ার তো, প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে। তাছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 অবধি মন্দির জনসাধারণের জন্য খোলা থাকে। ভেতরটা অসাধারণ সুন্দর। খানিক আপনার এই গেটের ভেতরে প্রবেশ করলেই মনে হবে বাহুবলী বা ওই ধরনের কোনো সিনেমা সেটে আপনি পৌঁছে গিয়েছেন। তারপর অসাধারণ একটা পরিবেশ ভেতরে, মন্দিরটা দারুণ সুন্দর, মানে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত সুন্দর। অতি অবশ্যই আসবেন, ফোন ক্যামেরা জমা রেখেই যাবেন, গাড়িতে রেখে যাবেন, বাট আসুন,
দারুণ লাগবে কথা দিতে পারি, মানে ভেতরটা এত সুন্দর এবং এত কিছু দেখার রয়েছে। স্বামীনারায়ণ মন্দির, আচ্ছা আপনারা যারা আমাদের বেহালা পৈলানের ওখানে স্বামীনারায়ণ মন্দির গিয়েছেন, স্বামীনারায়ণ মন্দির আর অক্ষরধাম কিন্তু একই বাক্সের আন্ডারে। এই অক্ষরধাম মন্দির দিল্লিতেও রয়েছে, এখানেও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। দারুণ লাগবে, অবশ্যই আসুন। এতক্ষণে পশ্চিম দিগন্ত হয়ে গেছে রাঙা, এবার পালা আমাদের হোটেলে ফেরার। তবে পথেই আমরা দেখলাম ভারতবর্ষের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সত্যি এখানে ভারতের কত বড় বড় ম্যাচ হয়েছে বলুন তো। যাক, সেই ম্যাচ অন্য কোনো একদিন দেখব। তবে এতক্ষণে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আহমেদাবাদের হোটেলে। সারাদিনের ঘোরাঘুরির পর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের আহমেদাবাদের হোটেল একেবারে মেন শহরে, মানে একদম প্রধান শহরের একদম মাঝখানেই। এখান থেকে সমস্ত কিছুই কাছে। আমরা এখন হোটেলে যাব, আধা ঘন্টার মতো রেস্ট নেবো, ফ্রেশ হব, দিয়ে বেরোবো আপনাদের নিয়ে সন্ধ্যার আহমেদাবাদ শহর এবং আরও নানান সুন্দর সব স্ট্রিট ফুড, অটল ব্রিজ সব ঘুরে দেখাবো আপনাদের। এই হচ্ছে আমাদের রুম 311, হাতারি খোলো। এই হচ্ছে আমাদের রুম আহমেদাবাদে। এখানে রয়েছে আমি আর অর্ক আয়নাতে। আয়োজন কিন্তু খুব সুন্দর, একদম মেন লোকেশানে আমাদের হোটেল। আর এই হচ্ছে বসার জায়গা রয়েছে, বিছানা রয়েছে, 3 জন হয়ে যায় আরামসে। এসি তো রয়েছেই, এসি আজকে লাগবে না, আজকে লাগবে। এখানে বড় টিভি রয়েছে, আয়োজন খুবই সুন্দর। এখানে সব কিট ফিট রয়েছে। এখানে কি রয়েছে মামা? রাখার কিছু ব্যবস্থা রয়েছে, টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে। আয়োজন খুবই ভালো। ওখানে ওই জগ টক রয়েছে, আর এই দিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। বাহ, আয়োজন বেশ ভালো। তবে এখন বেশিক্ষণ সময় আমরা হোটেলের রুমে কাটাতে পারবো না, কারণ ফ্রেশ হয়ে আমাদের চট জলদি বেরোতে হবে আমাকে আর অর্ককে। এখন কোথায় যাবো আমরা? এখন আমরা যাবো হচ্ছে মানিকচক আর বানমাস্কা খেতে। তার সঙ্গে এখানে বেশ কিছু স্ট্রিট ফুড বিখ্যাত গুজরাট এশিয়ান খাবার তো দেখাবো। নতুন জায়গায় ঘুরতে এলে আমার আবার হোটেলে মন বেশিক্ষণ টেকে না, তাই আমি আর অর্ক ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর হোটেলের নিচ থেকে পেয়ে গেলাম অটো। বললাম, ভাইয়াজি লেকে চালিয়ে মানিকচক। এখানেই বসে লেট নাইট ফুড মার্কেট। খাদ্যরসিক মানুষদের কাছে এই জায়গা স্বর্গের মতন, বেশ জমজমাট, একেবারে আমাদের কলকাতা শহরের ধর্মতলা কিংবা নিউ মার্কেটের মতন। আহমেদাবাদ এসছি যখন, স্ট্রিট ফুড তো চেখে দেখতেই হবে। সন্ধ্যেবেলা তাই চলে এসেছি মানিকচক স্ট্রিট ফুড মার্কেটে। এখানের বাজারটা অসাধারণ বড় এবং সব কিছু পাওয়া যায় আমাদের যে শিয়ালদার বাজার বা বড় বাজারের মতন। তার পাশাপাশি খাবার দোকানে ভরপুর রয়েছে। চলুন দেখি কি খাওয়া যেতে পারে আর কি। ঠিক আছে। প্রথমে ভাবছিলাম স্যান্ডউইচ খাবো, তারপর দেখলাম একটা সুন্দর দোকানে চাট বিক্রি হচ্ছে, পাপড়ি চাট, আলু টিক্কি চাট, দহিবাল্লা চাট, পানিপুরি সব বিক্রি হচ্ছে। আমরা আলু টিক্কি চাট নিলাম আর পাপড়ি চাট নিলাম, 70 টাকা করে বলছে। আচ্ছা ওখানে দাদা, বাস ওটা আলু টিক্কি চাট, আর এটা বোধহয় আলু টিক্কি চাটের সঙ্গে দেবে, আর তার সঙ্গে এখানে ওই পাপড়ি চাট বা এগুলো সব বিক্রি হচ্ছে আর কি। জমজমাট বাজার দেখুন, পরপর এদিকে সব খাবার দোকান, এদিকে সব বিভিন্ন সব দোকান, জুয়েলারি দোকান, জামা কাপড়ের দোকান, এদিকে সব খাবার দোকান আছে পরপর। এ মামা বেশ বড় মার্কেট কিন্তু। হ্যাঁ, চলে এসছে আলু টিক্কি চাট। কেমন অর্ক? ভালো। এখানে সব তো ভেজিটেরিয়ান খাবার ম্যাক্সিমাম, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ, ডিনার, সব জায়গায় ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান খাবার, বাট ভ্যারাইটি আছে খাবারের, মানে টেস্টফুল সব খাবারই বেশ। সঙ্গে নিয়েছি পাপড়ি চাট। এই হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা দেখে অর্ক কেমন? মোটামুটি। অর্ক আমাকে ক্যামেরার পিছনে বলেছে কলকাতা বেস্ট, আমি সহমত তাতে। এখানে স্যান্ডউইচ খুব বিখ্যাত, মানে ভালো পাওয়া যায় আর কি। তো এখানে প্রচুর স্যান্ডউইচ পরপর দোকান, এখানে দোকান পরপর স্যান্ডউইচের দোকান। এখানে দেখলাম পাইনঅ্যাপেল স্যান্ডউইচ, চকলেট স্যান্ডউইচ, আইসক্রিম স্যান্ডউইচ, এগুলো যেমন আছে তেমন নর্মাল স্যান্ডউইচও আছে। তো আমরা সেরকম একটা অর্ডার দিলাম, খাই, কারণ আজকে সন্ধ্যাবেলাটা আহমেদাবাদে আমাদের শেষ, কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে দিউ। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি আহমেদাবাদের স্ট্রিট ফুডে কী কী পাওয়া যায় সেটা দেখতে। সকালে ব্রেকফাস্ট, এখন স্ন্যাক্স, সব মিলিয়ে ভরপুর আমাদের আহমেদাবাদ সফর। এখন বাজে সন্ধে 7:30, ঠিক আছে? এখন সবে মার্কেট জমজমাটভাবে বসছে। এই মার্কেটটা কি রাত 2টো অবধি খোলা থাকে, ঠিক আছে? এই ফুড মার্কেট রাত 2টো অবধি। এখন দেখুন সবে চেয়ার টেবিল পাতা হচ্ছে, আর আমাদের কলকাতা এতক্ষণে হাফ সন্ধ্যা হয়ে গেছে, তাই না? রাতের দিকে দেখুন সব দোকান এখন বসছে। আমাদের নিউ মার্কেট চত্বর যেরকম, খানিকটা সেরকম এই জায়গাটা, তাই না? স্প্লেন্ডিড চত্বরের মতো। দেখি আসুক, আমাদের স্যান্ডউইচ তৈরি হচ্ছে ওদিকে। এই যে এসে গেছে আমাদের কি ঘুগরু স্যান্ডউইচ। বা এটা তো আমার যে আশুতোষ কলেজ ছিল, কলেজের বাইরে ভালো পণ্ডিত স্যান্ডউইচ পাওয়া যেত। দেখি খেয়ে কেমন, দেখি সবাই দেখি এখানে কিন্তু ম্যাক্সিমাম ঘুগরুটাই অর্ডার দিচ্ছে। ঘুগরা 160 টাকা দাম নিল, দেখে তো লোভনীয় লাগছে।
ওই যে অর্ক টেস্ট করছে এখন। আচ্ছা এরম স্টাফিং, এই চাটনি না ভালো ভালো ভালো। তার মানে আপনারা আহমেদাবাদ এলে স্ট্রিট ফুড কিন্তু কভার করতে পারেন। এই মানিক চক এই যে ফুড মার্কেট, সেখানে প্রচুর দোকান, প্রচুর, আর প্রচুর লোকও আসছে। প্রথমে চাট হলো, তারপরে ঘুগরা স্যান্ডউইচ হলো, মুখটা একটু ঝাল ঝাল। তো কী খাবো দেখলাম এখানে প্রচুর এরকম বিভিন্ন দোকান রয়েছে। তো কী খাবো ভাবছিলাম, ভাবতেও দিলাম এই জুসের দোকানগুলো বেশ অনেকগুলো রয়েছে। এরকম একটা জুসের দোকানে এলাম, এখানে শর্টস পাওয়া যাচ্ছে, এরকম শর্টস পাওয়া যায় ফলের, জামুন, গুয়াভা, ম্যাঙ্গো, এরকম প্রচুর ফলের এরকম শর্টস, হাফ টু শর্টস, ফুল 4 শর্টস এরকম পাওয়া যায়। তো আমরা বললাম জামুনটা নিই নাকি মামা, শরীরে একটু সুগার বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমাদের জামুন নিচ্ছি। জামুন যা ফেমাস এদের, ওই জন্য এখানে অনেকেই দেখছি জামুন শর্টস খাচ্ছে বেশি। আপনারা জানেন যে আমি গ্রামে গেলেই জাম গাছে উঠে জাম খাই, এখানে জামুন শর্টস দেখে আর ভালো লাগলো যে এইটাই অর্ডার দেবো, আর যাই থাকুক জামুন শর্টস দিলাম। ফাটাফাটি খেতে, কিন্তু দারুণ খেতে, যেমন ঠান্ডা তেমন উপকারী এবং একদম পিওর নির্যাস, কোনো জুসের মধ্যে কোনো পাতলা নেই। দেখো কেমন লাগলো মামা? বেশ ভালো। আমাদের ওই জামুনটা এত ভালো লেগেছে যে আমরা পরে একটা দিয়ে দিতে, একটু স্পাইসি চিলি গুয়াভা। ভালো, বাট জামুনটা বেস্ট, জামুনটা আরও ভালো। খাওয়া দাওয়া তো অনেক হলো, তাহলে চলুন এবার সন্ধ্যায় ঘুরে দেখিয়ে নিয়ে আসি আহমেদাবাদের দারুণ একটা জায়গা। এই যে এখন রয়েছে সবরমতী নদীর উপরে, আর ওই যে দূরে দেখা যায় সেই বিখ্যাত রিভল পাতাং রেস্তোরাঁ। আর আমাদের গন্তব্য এখন আমাদের ঠিক বাম দিকে, ওই যে অটল ব্রিজ। হ্যাঁ, আহমেদাবাদ ঘুরতে আসা প্রত্যেকটা পর্যটকের কাছে এটা একটা দারুণ আকর্ষণীয় জায়গা। ঘুড়ির আকৃতিকে অনুকরণ করে 2022 সালে 300 মিটার লম্বা এবং 10 থেকে 14 মিটার চওড়া এই অটল পেডেস্ট্রিয়ান ব্রিজ নির্মাণ করা হয়। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এটা এখন আহমেদাবাদ শহরের সব থেকে জনপ্রিয় একটা জায়গার গন্তব্যস্থলের মধ্যে একটা। এই যে পিছনে দেখছেন দারুণ সুন্দর কারুকার্য, আর্কিটেকচার, অটল ব্রিজ দারুণ লাগে, স্পেশালি রাত্রিবেলা দেখবেন, দেখাচ্ছি আপনাদের কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ। মানে একটা নর্মাল ব্রিজকে এত সুন্দর ডিজাইন দেওয়া যায়, ফাটাফাটি। রাতের বেলা আসলে না অসম্ভব লাগবে। অর্ক কেমন লাগলো? অর্ক এখন ছবি তুলতে, ভিডিও তুলতে ব্যস্ত। অর্ক কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ দারুণ। মানে দূর থেকে আমরা এখন ওই রাস্তা দিয়ে এলাম অটোই করে, ঠিক আছে, ওখান থেকে দূর থেকে দেখতেও দারুণ লাগছে, আর কাছে এসে দেখুন কি অপূর্ব লাগছে। একদিকে ঐতিহ্য, একদিকে ইতিহাস, একদিকে খাওয়া দাওয়া, একদিকে এরম দারুণ সুন্দর টুরিস্ট স্পট, সব কিছু মিলিয়ে ভারতবর্ষের ম্যানচেস্টার আমাদের কাছে একেবারে জমজমাট একদিনের এই ভ্রমণে। আচ্ছা, এখানে না টিকিট রয়েছে, ফ্লাওয়ার পার্ক, মুন ট্রেল, অটল ব্রিজ, প্রত্যেকটা এন্ট্রির জন্য না টিকিট রয়েছে। আমরা প্রথমে যে গার্ডেনটা গিয়েছিলাম, মানে ওই জায়গাটা কোনো এন্ট্রি ফিস নেই, তবে এখানে টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিট শুধুমাত্র অটল ব্রিজে ওঠার জন্য। সেই টিকিটটা আমরা কাটলাম। এছাড়া এখন রাত হয়ে গেছিলো, বাকিগুলো আর কাটলাম না। সুন্দর লাগছে কিন্তু দেখুন এখান থেকে। আপনাদের আগে বলেছি না যে এনারা জানেন ট্যুরিজম কী করে বাড়াতে হয়। এত সুন্দর আয়োজন, দুর্দান্ত। প্রত্যেকটা জায়গা আমরা গুজরাট আহমেদাবাদে ঘুরছি, তো প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু নিয়ম মাফিক। এবং এই যে অটল ব্রিজের আরও আকর্ষণ বাড়ানোর জন্য অটল ব্রিজকে কী করেছেন জানেন? এই দেখুন, রাতের ডিনার ক্রুজ। থাইল্যান্ডে আমরা যে রাতের ডিনার ক্রুজে চেপেছিলাম, ঠিক সেরকমই দেখুন একটা বসিন্ধব কুটুম্বাকাম ভারত বলে একটা ডিনার ক্রুজ। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন। অর্ক কেমন এই ক্রুজটা? খুব ভালো, দারুণ না? হ্যাঁ, এবং আয়োজনও খুব মানে প্রিমিয়াম, লাক্সারি। এই দেখুন ওটা ওই দিক দিয়ে এলো, দারুণ দারুণ। অটল ব্রিজ ঘোরা শেষ হলে সেদিন আমি আর অর্ক এরপর রওনা দিই অটো করে আমাদের হোটেলে। আর আসছেই আমাদের জন্য রেডি ছিল ডিনার।
গরম গরম মাটন কষা, সন্ধ্যা স্ন্যাক্স ছিল ডিমের ডেভিল, আর ছিল ভাত। আর এইভাবেই শেষ হলো আমাদের আহমেদাবাদ ঘোরার গল্প। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা দিই দিউয়ের উদ্দেশ্যে। সে গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি গুজরাট ভ্রমণের তৃতীয় পর্বে।